হয়ে গেছে, অর্থাৎ কোন স্টেকহোল্ডার আছেন সহযোগিতা পাওয়া যায়নি। আদায় করি ফেরত দাও। বিদেশ প্রত্যাগত ড্রাইভিং যে রিএন্ট্রিকেশনের জন্য আমরা যে ভাতাটা দেব বা যে সুবিধাগুলো আমরা কালেকশন করব, যেখানে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও আছে, আপনারা কি কি সুবিধা দিতে পারবেন আমাদেরকে, এই বিষয়ে আপনাদের প্রত্যেকের ফাইলের ভিতরে আমাদের একটা ফিডব্যাক কপি আছে, সেখানে আপনাদের মতামতগুলো উল্লেখ করবেন, সেটা আমরা সরকারকে অবহিত করব। এই ফিডব্যাকে আপনাদের কত পার্সেন্ট সর্বনিম্ন সর্বোচ্চ কত পার্সেন্ট আপনারা দিতে পারবেন, আপনাদের মতামত সহ ওখানে উল্লেখ থাকে। আমরা এই মতামতের রিপোর্টগুলো আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠাবো। সেই প্রেক্ষিতেই আপনাদের সাথে হয়তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আপনাদের সাথে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আলোচনা হবে। আমি যদি প্রত্যাবর্তন যারা করেন তাদের ডেভেলপমেন্ট নিয়ে তো কাজ এবং তাদের ঋণ নিয়ে কাজ, পুনর্বাসন নিয়ে কাজ, আমি আমার বক্তব্যটাকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আসলে আমি বিদেশ যাওয়ার আগে কি অবস্থা এবং বিদেশ আসার পরে কি অবস্থা। যদি আমি বলি প্রথমে বিদেশ যাওয়া, প্রথমে হচ্ছে স্ক্রুটিনি, যে অ্যাকচুয়ালি অনেকে বুঝেও বিদেশে যায়, না বুঝেও বিদেশে যায়। হয়তো তিনি কথার কথা যে 8-10 লক্ষ টাকা বিনিয়োগ করে বিদেশে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ওই দেশে তার স্যালারি হচ্ছে 15 থেকে 20,000 টাকা, এরকম আমরা শুনেছি যে 20,000 টাকা তার স্যালারি, এবং সেই মজুরিটা তিনি ঠিক মতো পাচ্ছেন না। তাহলে কিন্তু তা আসলে এটার প্রফিট এন্ড লস যদি হিসাব করে আসলে তার জন্য এটা খুব একটা ভায়াবল না। সুতরাং প্রথমে কেউ যদি বিদেশে যেতে চায় তার প্রপার কাউন্সেলিংটা ইম্পর্টেন্ট। নাম্বার 2 যদি ধরি, আমাদের এখানে যেমন নোয়াখালীতে ভালো কোনো রিক্রুটিং এজেন্সি নেই। একটা ভালো রিক্রুটিং এজেন্সি যদি না থাকে তাহলে কিন্তু যারা বিদেশে যেতে চান তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সঠিক ইনফরমেশন